আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, কার্যকর কৌশল ও সার্বক্ষণিক প্রস্তুতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে তিনি এসব কথা বলেন। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষায় পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি, যা বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করেন রাষ্ট্রপতি। নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথা আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, কার্যকর কৌশল ও সার্বক্ষণিক প্রস্তুতির কোনো বিকল্প নাই। দেশে সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রান্তিক পর্যায়ের অনেক রোগী এখনও প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে স্বাস্থ্যসেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু ও হাম মোকাবেলায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের আরও ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। To make their health service available to the villagers, to the mothers, to the babies. So I would request you to come ahead to help us in this sector, which is very important for the total population of the nation. Without a healthy population, we can never build up a healthy economy. এ যেন ঘোড়ার আগে গাড়ি জুতা। ঢাকার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের ভবন নির্মাণ কাজ কবে শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও লিফট, স্কেলেটর, এসি সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনে ফেলেছে গণপূর্ত অধিদপ্তর। ফলে এসব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে যেমন বাড়ছে খরচ, তেমনি রয়েছে নষ্ট হয়ে যাওয়ারও শঙ্কা। অথচ ৬ বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ কাজ। প্রকল্পের মেয়াদ বাড়ানোর সাথে সাথে নির্মাণ খরচ বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। ওবায়দুল্লাহ মামুনের ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশ ঘেঁষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির ভেতরে প্রবেশ করলেও অন্যরকম ভালো লাগা কাজ করত। প্রাচীন নির্মাণ শৈলী, সিঁড়ি, বসার জায়গা, গাছপালায় ঘেরা ছিল গ্রন্থাগারটি। এটিকে আধুনিক ও বড় পরিসর করতে ২০২১ সালে ৫২৪ কোটি টাকা খরচে প্রকল্প দেয় সরকার। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও ২০২৬ সালের মে পর্যন্ত প্রকল্পের কাজ হয়েছে অর্ধেকেরও কম। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কাজ হয়েছে মাত্র ২০ ভাগ। ভবন নির্মাণের অগ্রগতি না থাকলেও কেনাকাটা শেষ হয়েছে লিফট, এসকেলেটর সহ গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল সামগ্রী, যা এখন নষ্ট হওয়ার পথে। পাবলিক লাইব্রেরি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা এখন কংক্রিটের উপর স্টিলের স্ট্রাকচার ভবন নির্মাণ। বাংলাদেশে এ ধরনের ভবন নির্মাণে গণপূর্তের অভিজ্ঞতা না থাকলেও প্রকল্পে নেওয়া হয়েছে এটি। ফলে গত ৬ বছরেও শুরু করতে পারেনি ভবনের কাজ। কিন্তু দিন যত গড়াচ্ছে প্রকল্পের মেয়াদ বাড়ছে। ২ দফায় ব্যয় বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। এ বিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানার বক্তব্য জানতে চাইলেও তা পাওয়া যায়নি। পরে প্রধান প্রকৌশলীকে মেসেজ ও ফোন করেও পাওয়া যায়নি।
প্রকল্পের নানা অনিয়মের অভিযোগ কিছুটা স্বীকার করলেও অনেক বিষয়েই মুখ খুলতে নারাজ জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক। আমার কোঅর্ডিনেশনটা হলো মূল, কিন্তু দুঃখজনক সত্য হলো যে পিডি হিসাবে আমি বলতে পারবো যে যেহেতু আমি 80% লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না বাই ডিসেম্বর 2025, কাজে আমি এটা অসন্তুষ্ট, প্রচণ্ড রকম অসন্তুষ্ট। এগুলি অব্যক্তই থাকুক, অনেক কারণ আছে, অব্যক্তই থাকুক। আমাদের হয়েছে কি সমস্যা যেটা হচ্ছিল, আমরা আমাদের ডেডিকেশন নেই। দায়ভারটা নিবেও চলো যারা এই সিদ্ধান্তটা নিচ্ছে তারাই নিবে আমি মনে করি। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIV। সময় বেশি লাগছে এবং সেই সময়টা যে কত লাগবে সামনে আরও, সেটাও এখন অনিশ্চয়তায় পড়ে গেছে। এটার ফলাফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক ধরনের যোগসাজশের ভিতর দিয়ে আপনি যখন একটা অপরিকল্পনাহীন বা অদূরদর্শী একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন, সরকারি তহবিলের আসলে অপব্যয় হচ্ছে। কতটা দুর্নীতির সুযোগ রয়েছে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। এছাড়া গণপূর্ত অধিদপ্তর বাজার দরের চেয়ে 3 থেকে 4 গুণ দামে বিভিন্ন আসবাবপত্রে যে দাম নির্ধারণ করেছে তার দুর্নীতিরও অনুসন্ধান চায় TIV। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল NTVর 24 বছরে পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ধারাবাহিকতা এবং NTVতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রত্যাশার কথা জানিয়েছেন দর্শকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় NTVর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা NTVর বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন, পাশাপাশি NTVর সাফল্য কামনা করেন। NTVর যাত্রা আরো সুন্দর হোক, 2 যুগ নয়, যুগ যুগ ধরে তারা এই জনপদের মানুষের জন্য, সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের জন্য সংবাদের উৎস এবং সঠিক সংবাদের তথ্য যেভাবে তুলে আনছে, এটা অব্যাহত থাকুক। রংপুরে কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে NTVর 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সমাজকর্মী ও সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিবর্গ NTVর ভূয়সী প্রশংসা করেন। NTV যে ধারা অব্যাহত রেখেছে এটির সামনে আরও গতি পাবে। বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের দুঃখ, বঞ্চনা প্রতিবেদনে আরও শানিত করবেন, সেটি আমরা আশা করছি। NTVর উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেমন প্রতিনিয়ত করে থাকে সেমনি আগামীতেও সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল NTVর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজশাহীতে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। NTV সবসময় আমাদের বাংলাদেশের মানুষের কথা বলে, আন্দোলন সংগ্রামের তিনাদের যেই সময় ভূমিকা রাখার কথা ছিল সবই করেছেন। গাজীপুরে NTVর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, NTV নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে দেশের মানুষের কাছে জায়গা করে নিয়েছে। NTV আবার তিনি বাংলাদেশের এই মিডিয়া জগতে শীর্ষে অবস্থান করবে এবং তার সফলতা কামনা করছি। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে NTVর 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা NTVর প্রশংসা করেন।
ফেনীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী 1 আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এনটিভির মাধ্যমে আগামী দিনে সারা বাংলাদেশের মানুষ সত্য এবং নির্ভীক সংবাদ আমরা শুনতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই সময় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ক্রিকেট। একমাত্র টেস্ট হারের রেশ না কাটতেই জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। কাল দুপুর 1:30টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি তৃতীয় দিনে শেষ হওয়ায় ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বাড়তি 2 দিন সময় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজটাও জেতা হয়নি বাংলাদেশের। 2022 সালে জিম্বাবুয়ের মাটিতে 2-1 ব্যবধানে হেরেছিল লাল সবুজের দল। এছাড়াও জিম্বাবুয়ের সফরের শুরুটাও ভালো হয়নি শান্তদের। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। টেস্ট ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন দলের কয়েকজন মূল পেসার। তবে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই 22 গজে লড়বেন মিরাজরা। ওয়ানডে ফরম্যাটে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী শরীফুলরা। আমরা লাস্ট 5টা সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ, বাট এটা যেহেতু ওদের একটা হোম কন্ডিশন ছিল, এখানে একটু হলেও ডিফিকাল্ট হবে, বাট আমরা চেষ্টা করবো এটা মাথায় না রেখে আমাদের যে গেমটা আছে যার যার স্কিল সেটা ডেলিভার করার জন্য। দেখা যাক তার উপরে কি হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেপ্টেম্বর তৎকালীন সম্মানিত সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সর্বপ্রথম এটিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে সম্বোধন করে রেজিমেন্টের সংগঠন ও সংগঠনের আর্থিক তাৎপর্য উল্লেখপূর্বক তা সরকারের অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেন। পরবর্তীতে 17 অক্টোবর 1975 তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে সেনাবাহিনীর এই বিশেষায়িত সংগঠন ও এর জনবলের অনুমোদন দেওয়া হলে পিজিআর তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। প্রতিষ্ঠা লাভের প্রায় 9 মাস পর 2 এপ্রিল 1976 সালে কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে এই রেজিমেন্টের আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী, একটি সুপরিচিত সর্বজন শ্রদ্ধেয় ঐতিহাসিক সেনা পরিবারের সন্তান হওয়ায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কার্যক্রম সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কালের বিবর্তনে কেবল এই রেজিমেন্টের কলেবর বহুলাংশে বৃদ্ধি পেয়েছে মাত্র। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তার অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ ভারী ও ক্ষুদ্রাস্ত্র এবং এপিসি দ্বারা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে সুসজ্জিত করেছে। আপৎকালীন পরিস্থিতিতে এসএসএফ কর্তৃক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেফ হ্যাভেনে স্থানান্তর করার লক্ষ্যে এই সকল অস্ত্র সরঞ্জামাদি দক্ষতার সাথে ব্যবহার করে আমরা যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ তৈরি করতে সক্ষম। এছাড়াও ব্যক্তি নিরাপত্তার বিচিত্র ও অপ্রচলিত ঝুঁকিসমূহকে মোকাবেলার প্রস্তুতি হিসাবে রেজিমেন্টে ড্রোন প্রযুক্তি এবং উন্নত স্মার্ট কমিউনিকেশন ব্যবস্থা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখানে একটা বিষয় না বললেই নয় যে গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শত সীমাবদ্ধতার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনী তার প্রশিক্ষণ খাত হতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের জন্য সাধ্যমতো ব্যয় করে চলেছে। দেখছিলাম পিজিআর এর প্রধানমন্ত্রী যুক্ত হবার কিছু অংশ বিশেষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।